একাদশ শ্রেণীর শিক্ষক জনাব মাহবুব হোসেন তার ক্লাসে ৩ ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। তিনি দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এই সংখ্যা পদ্ধতি নিয়েও আলোচনা করেন। আমি তোমাদের ক্লাসে কিন্তু ৩ ভিত্তিক সংখ্যা পদ্ধতি কিভাবে তৈরি করা হয় এটা কিন্তু বুঝিয়ে দিছি। শুধু ৩ ভিত্তিক না, ৪ ভিত্তিক, ৫ ভিত্তিক, ৬ ভিত্তিক, ৭ ভিত্তিক, ৯ ভিত্তিক যে কোনো ভিত্তিক সংখ্যা পদ্ধতি আমরা তৈরি করা কিন্তু বুঝাইছি, তাই না? আচ্ছা, এখন এখানে আরেকটা কথা রয়েছে যে দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয়। আমি কিন্তু এটাও বলছি যে দৈনন্দিন জীবনে ব্যবহার করা মানে কি? আমরা যে সংখ্যা পদ্ধতি প্রতিনিয়ত ইউজ করি, আমরা যে হিসাব নিকাশ করি সবকিছু কিন্তু ডেসিমেলে করি। তাহলে এটা হচ্ছে দৈনন্দিন জীবনে ব্যবহার করা সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা এটা দ্বারা কি হিন্টস পাইলাম? যে এটা ডেসিমেল নাম্বার সিস্টেমের কথা বলা হইছে। ঠিক আছে? ডেসিমেল নাম্বার সিস্টেমের কথা বলা হয়েছে। আর এখানে ৩ ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যেটা আমরা গত লেকচারে বা এর আগের লেকচারে আমরা এটা করছিলাম যে ৩ ভিত্তিক সংখ্যা পদ্ধতি কিভাবে তৈরি করা যায়। আচ্ছা, তাহলে এইটা আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছে প্যাসেজটা বোঝা, যে আসলে আমার প্যাসেজটা কি বলছে। দেন বিট কাকে বলে এটা আমি এক কথায় যদি অ্যান্সার দেই, বিট আমি ক নাম্বার লিখলাম, হ্যাঁ, বিটটা আসছে কিন্তু বাইনারি ডিজিট থেকে। বাইনারি ডিজিট, বাইনারির বি আর ডিজিটের আইটি, এই দুইটা মিলে হয় বিট। আমরা যদি ব্যাখ্যা করি বা সংজ্ঞাতে বলতে চাই যে বিটটা বাইনারি যেহেতু ডিজিট থেকে আসছে, আমরা বলতে পারি যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রত্যেকটা অঙ্ককে আমরা বিট বলতে পারি। ঠিক আছে? তো এইটা একটা সংজ্ঞা তোমরা দিতে পারো। তারপরে দেখো ৩ ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি। এখন ৩ ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি সেইটা আমরা যদি ব্যাখ্যা করতে চাই, খ নাম্বার, ৩ ভিত্তিক সংখ্যা পদ্ধতি আমরা যদি সংজ্ঞা দিতে চাই, যে সংখ্যা পদ্ধতিতে মাত্র ৩টি অঙ্ক রয়েছে এবং যার বেস ৩ তাকে ৩ ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে এইভাবে আমরা ব্যাখ্যা লিখবো। তাহলে ৩ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আমাদের ডিজিট বা অঙ্ক কয়টা থাকবে? ৩টা। ডিজিট বা অঙ্ক আমাদের ৩টি থাকবে। ৩টি কি কি? 0, 1, 2। আর বেস বা ভিত্তি, ভিত্তি হচ্ছে 3। তাহলে আমরা ৩ ভিত্তিক সংখ্যা পদ্ধতি এর আগেও আলোচনা করেছি। যে সংখ্যা পদ্ধতিতে মাত্র ৩টি অঙ্ক রয়েছে, যার বেস ৩, তাকে ৩ ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয়। এটা খুবই ইজি। তাহলে ১ মার্ক আর ২ মার্ক এটা পেয়ে গেল। এখন এখানে ৩ ভিত্তিকের জায়গায় যদি ৪ ভিত্তিক থাকে তাহলে আমরা সেম সংজ্ঞা বলবো। যে সংখ্যা পদ্ধতিতে মাত্র ৪টি অঙ্ক রয়েছে এবং যার বেস 4, তাকে ৪ ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে ৪টা অঙ্ক কি কি থাকবে? 0, 1, 2, 3। তো এইটা একটা গেল। এখন আসো যেটা মোস্ট অফ দ্য প্রবলেম তোমরা ফেস করো এই গ ঘ নাম্বারে, হ্যাঁ, যে ৩ ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে দৈনন্দিন জীবনে ব্যবহৃত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। তার মানে ৩ ভিত্তিককে ডেসিমেলে রূপান্তর করতে বলা হয়েছে। চলো এই অঙ্কটা আমরা সলভ করি, গ নম্বর। তার মানে মেইনলি আসলে কি বলা হয়েছে, যে ৩ ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি রয়েছে তাকে ডেসিমেলে কি করো? রূপান্তর করো। আচ্ছা, এই প্রক্রিয়াটা কি? যেহেতু আমি কিন্তু এখানে কোনো ভ্যালু দেই নাই, তোমরা এখানে যে কোনো একটা মান ধরে করতে পারো। ঠিক আছে? আর যদি আমি ভ্যালু এক্স্যাক্টলি দেই, ৩ ভিত্তিক সংখ্যা পদ্ধতি 1, 2, 1, সাপোজ এটা ৩ ভিত্তিক সংখ্যা পদ্ধতি, আমাকে বলছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, তাহলে বেস 10 এ রূপান্তর করো। যদি এইরকম হয়, আমি কিন্তু তোমাদের ৩টা মেথডে রূপান্তর শিখিয়েছিলাম। একটা হচ্ছে ডেসিমেল থেকে অন্য যে কোনো নাম্বার পদ্ধতিতে রূপান্তর করা, অন্য যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমেলে রূপান্তর করা, আর একটা বিট সম্পর্কিত। তাহলে এইটা পড়তেছে হচ্ছে অন্য যে কোনো নাম্বার থেকে ডেসিমেলে রূপান্তর করা। তো এইটা কিভাবে শিখাইছিলাম আমি? 1 to 1, এটা আমরা 0 নম্বর পজিশন, এটা 1, এটা 2 নম্বর পজিশন। দেখো আমি প্রথম ডিজিটটা ধরবো, এটার বেস কত? 3। তাহলে 1 into 3 তার পাওয়ার 2 প্লাস 2 into 3 তার পাওয়ার 1 প্লাস 1 into 3 তার পাওয়ার 0। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা গুণ করে নিব। 3 এর উপর পাওয়ার 2 মানে কি? 3 দুইবার গুণ, তাহলে 3 3 কে 9, 9 কে 9 প্লাস 2 into 3 এর পাওয়ার 1, 3 পাওয়ার 1 মানে কি 3, তাহলে 2 into 3 মানে 6, আর 3 পাওয়ার 0 মানে 1, 1 into 1 মানে 1। তাহলে আমাদের রেজাল্ট হবে 9, 6, যেটা আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমে কনভার্ট হয়ে গেল। ছোট্ট একটা ম্যাথ, তার মার্ক হচ্ছে 3। তাহলে এইটুকু ম্যাথ করলে তুমি 3 মার্ক পেয়ে যাবা। যদি আমরা ঘ নাম্বারের কথা বলি, ঘ নাম্বার, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে কম্পিউটারে বোধগম্য সংখ্যা পদ্ধতি বা ভাষায় রূপান্তর করো। এখন 3 ভিত্তিকে যেহেতু আমি মান দেওয়া নাই, আমি এই মানটা ধরে নিয়ে তোমাকে কথা বললাম যে 1 to 1, 3, এই মানটাকে ধরে তুমি অঙ্ক করো, সমস্যা নেই, বা তুমি যে কোনো মানটা ধরে অঙ্ক করতে পারবা এরকম সিচুয়েশন যদি কখনো আসে। আচ্ছা, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে কম্পিউটারে বোধগম্য ভাষায় রূপান্তর করো।
এখন আমার কিন্তু মেইনলি এই যে 3 ভিত্তিক 1 to 1 কম্পিউটারের বোধগম্য ভাষা কোনটা বলো তো? বাইনারি ভাষা। এটা তোমাদেরকে বলা হয়েছিল। তাহলে কম্পিউটারের বোধগম্য ভাষা হচ্ছে বাইনারি। তাহলে এইটাকে বাইনারিতে রূপান্তর করার কথা বলা হচ্ছে। দেখো, এইটাকে আমি ডিরেক্ট বাইনারিতে কনভার্ট করতে পারবো না। তাহলে আমরা কি করব এটাকে? 3 ভিত্তিক থেকে যেহেতু আমি ডেসিমেলে কনভার্ট করতে পারি, বা এর আগেও মাত্র করলাম আমি, তাহলে আমরা কি করব? গ হতে প্রাপ্ত, ঠিক আছে, 3 ভিত্তিক সংখ্যা থেকে ডেসিমেলে যে সংখ্যাটা আমরা পাইছি সেটা গ থেকে কিন্তু প্রাপ্ত হলেই হয়ে যায়। আমরা এখানে লিখতে পারি যে গ হতে প্রাপ্ত 1 to 1 বেস 3 ইকুয়াল টু 16 বেস 10। এখন আমরা কি করতে পারি? এই বেস 10 কে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। ঠিক আছে, এখন আসো, আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে কি করতে হয়? আমরা ভাগ করে করে রূপান্তর করি, এটা তো জানি যে পূর্ণ সংখ্যাকে ভাগ করে রূপান্তর করব আর ভগ্নাংশকে গুণ করে করব। তো এগুলো সবকিছুর মেথড আছে, তো আমরা এই মেথডগুলো কিন্তু অলরেডি জানি। তাহলে আমরা 16 কে বাইনারিতে রূপান্তর করতে গেলে আমরা 2 দ্বারা বারবার ভাগ করব। ভাগ করে কি করব? তো এখানে ভাগফল আর এখানে একটু হাইফেন দিয়ে ভাগশেষ লিখব। তাহলে 16 কে ভাগ করলে কি হয়? 8 দুগুণে 16, ভাগশেষ 0। তাহলে এখানে ভাগফল, এখানে ভাগশেষ। আবার 2 দিয়ে 8 কে ভাগ করব, 4 দুগুণে 8, ভাগশেষ 0। আবার 2 দিয়ে 4 কে ভাগ করব, 2 দুগুণে 4, ভাগশেষ 0। আবার হচ্ছে 2 দিয়ে 2 কে 2, ভাগশেষ 0। আমরা এই ভাগটা কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ না পর্যন্ত এই পজিশনে 0 আসে। তাহলে এখানে 2 দিয়ে আমি যদি এখানে ভাগ করি 1 কে, যেহেতু যায় না তাহলে আমরা এখানে 0 লিখতে পারি, আর এই ভাগশেষটা 1 এখানে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তাহলে আমরা বাইনারি যদি সাজায় লিখি 1 0 0 0 0, তাহলে দেখো আমি কিন্তু বাইনারিটা পাইছি। এক্স্যাক্টলি অ্যান্সার কি হলো? যে 1 2 1 বেস 3 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 কাজটা ছিল। তাহলে জিনিসগুলো আমরা যদি কনসেপ্ট বেসিকটা যদি আমাদের ক্লিয়ার থাকে, মানে কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে আমাদের, তাহলে কিন্তু ইজি। আমি তোমাকে বলছি যে কোনো সংখ্যা পদ্ধতি দেখ না কেন, তুমি চিন্তা করবে আমি এটাকে ডেসিমেল আগে নিয়ে যাব। ডেসিমেল থেকে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি অনায়াসে রূপান্তর করতে পারি। তাহলে এটা টেনশনের কিছু নেই। তাহলে আমাদের প্রথম ট্রিক্স হচ্ছে, যদি আমাদের বইয়ে যেগুলো সংখ্যা পদ্ধতি আছে এইগুলোর পরিবর্তে যদি অন্য কোনো সংখ্যা পদ্ধতি আমাদেরকে দেওয়া হয়, আমরা প্রথমে ডেসিমেলে নিয়ে আসার চেষ্টা করব। কারণ ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি আমরা রূপান্তর করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে আশা করি এই প্রশ্নটা বুঝতে পারছো। তাসকিন স্যার ক্লাসে আইসিটি বিষয়ে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। ক্লাসের এক পর্যায়ে স্যার সুহেল এবং রোহানকে জিজ্ঞেস করলেন, তোমরা প্রাথমিক পরীক্ষায় আইসিটিতে কত মার্ক পেয়েছিলে? সুহেল বলল 105 মার্ক পেয়েছিলাম, কিন্তু বেস 8, মানে তাহলে সে অক্টালের নাম্বার বলছিল। এবং রোহান বলল 4F বেস 16, তার মানে সে হেক্সাডেসিমেলে একটা মার্ক বলছিল। তাহলে এইটা প্যাসেজটা আমরা ক্লিয়ার যে তারা দুইজনের দুইটা মার্ক বলছে, বাট একজন সুহেল বলছে অক্টালে আর রোহান বলছে হেক্সাডেসিমেলে। এইটুকু আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি। এখন আসো, ক নাম্বার বলছে বাইনারি সংখ্যা পদ্ধতি কি। তাহলে আমরা এটাকে অনেকভাবেই লিখতে পারি, তুমি তোমার মতো করে লিখতে পারো। বাইনারি সংখ্যা পদ্ধতি কি? তাহলে যে সংখ্যা পদ্ধতিতে মাত্র 2টি অঙ্ক বা 2টি ডিজিট রয়েছে যার বেস 2, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। তুমি লিখলা যে বাইনারি সংখ্যা পদ্ধতি অঙ্ক রয়েছে 0 1 এবং বেস হচ্ছে 2। আমরা এটাও জানি বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটারে বোধগম্য ভাষা বা সংখ্যা পদ্ধতি। এইটুকু লিখলেই হবে, কারণ ক নাম্বারের জন্য তোমাকে 2-3 লাইন লেখার দরকার নেই, 1 লাইন হাইস্ট 1.5 লাইন। তাহলে আমরা প্রথমে একটা সংজ্ঞা দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা গেল। খ নাম্বার কি বলছে? 5 + 6 + 3 = 1110 হতে পারে, ব্যাখ্যা করো। তাহলে এখন আমরা সাধারণভাবে যদি চিন্তা করি, 5 আর 6 যোগ করলে 11, তার সাথে 3 যোগ করলে কত হয়? 14। তাহলে আমরা এখানে একটু যদি দেখি 5 + 6 + 3 যোগ করলে কত হচ্ছে? 14। তাহলে দেখো এই পার হচ্ছে 14, তাই না? আর এই পার হচ্ছে 1110। তখন ভ্যালুটার অসামঞ্জস্যতা একটু দেখো। তার মানে 14 কে আমরা কিভাবে লিখলে, কোন সংখ্যা পদ্ধতিতে লিখলে 1110 পাবো? তাহলে আমরা দেখে কিন্তু বুঝতেই পারতেছি সেটা কি, বাইনারিতে যদি আমরা এটা প্রকাশ করি তাহলে আমরা
1110 পাবো, কারণ বাইনারিতে আমরা সিরিজ কিন্তু পড়ছিলাম, তাই না? 12481110, তাহলে সবগুলো যোগ করে দেখো, যেগুলো নিচে 1 আছে তার মানে তারা অ্যাক্টিভ, তারা যোগে অংশগ্রহণ করবে, ঠিক আছে? তাহলে 8 4 12 আর 2 14, তার মানে আমরা ব্যাখ্যা করতে পারবো না যে এটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে সম্ভব। ওকে, আচ্ছা, এখন আসো গ নম্বরে, সুহেলের প্রাপ্ত নাম্বারটি বাইনারিতে রূপান্তর করো। সুহেলের প্রাপ্ত নাম্বার, এখন সুহেল কত নাম্বারের কথা বলছিল এইটা আমাকে দেখতে হবে। সুহেল বলছে 105 বেস 8, তাহলে গ নাম্বারটা আমরা একটু যদি লিখি, সুহেলের প্রাপ্ত নাম্বার, এভাবে তোমরা একটু খাতায় লিখবে, আমি কিন্তু শর্টে লিখতেছি, কিন্তু তোমরা খাতায় লিখতে গেলে এভাবে লিখতে হবে, সুহেলের প্রাপ্ত নাম্বার যা, এখানে লিখো যা অক্টাল সংখ্যা পদ্ধতিতে। আচ্ছা, এখন বলছে বাইনারিতে রূপান্তর করতে হবে, তাহলে দেখো অঙ্কটা কি দাঁড়াইলো, 105 বাইনারি বেস, তার মানে আমাকে এইটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। আমরা কিন্তু গত লেকচারে এটা করছি, তাই না, যে 105 অক্টালকে বাইনারিতে রূপান্তর করতে হয় কিভাবে, এটাও তোমরা মনে হয় পারো নাই, কেউ পারছো কেউ পারো না, এরকম হইতে পারে। আমরা কি বলছিলাম যে অক্টালকে আমরা বাইনারিতে যে রূপান্তর করতে গেলে অক্টালের প্রত্যেকটা ডিজিটকে 3 বিট করে বাইনারিতে রূপান্তর করতে হবে। তোমাদের একটা সিরিজ দেখাইছিলাম 1 2 4, এই 3 বিট এখানে বসাইলে সব তুমি অ্যান্সার পেয়ে যাবে অক্টালের। তাহলে দেখো 105, তাহলে 1 এর বাইনারি কত, 3 বিটে লিখতে হবে, তাহলে 1 এর বাইনারি তো দেখো 001, তাহলে এই দুইটা তো যোগ করা লাগে না, 1 তো 1, তাহলে 001 এটা 1 এর বাইনারি। 0 এর বাইনারি কত বলো তো, 0 এর বাইনারি তো 0, কিন্তু বিট লিখতে হবে 3টা, তাহলে এখানে আমি 3 বিটে কিন্তু ফিল আপ করতে হবে, কারণ অক্টাল হচ্ছে 3 বিটের কোড, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন 5 এর বাইনারি যদি বলি, 4 আর 1 যোগ করলে 5 হয়, তাহলে 2 তো যোগে অংশগ্রহণ করে নাই, কারণ 5 হইতে গেলে 2 তো লাগতেছে না, তাহলে যেটা লাগবে না সেটা 0, তাহলে 4 আর কে 5 101, তাহলে 5 এর বাইনারি 101। তাহলে এইটাই আমার অ্যান্সার যদি আমি লিখি, যেহেতু আমি বাম থেকে টেনে অ্যান্সার লিখবো, বামে 2টা 0 যার কোনো মূল্য নেই, তাহলে আমার এইটুকু হবে আমার অ্যান্সার, 1000101। দেখো কত ছোট্ট একটা ম্যাথ, এবং তুমি অবাক হবা এই ম্যাথ তোমাদের একটা বোর্ড প্রশ্ন, একটা বোর্ডে আসছে। আচ্ছা, যাই হোক, বোর্ড প্রশ্নগুলো খুব ছোট আসে বা ট্রিকি, হ্যাঁ, একটু ট্রিক্স দিয়ে বা একটু কমপ্লেক্স করে আসে, কিন্তু খুবই ছোট। আচ্ছা, সোহেল এবং রোহানের মধ্যে কে বেশি মার্ক পেয়েছে তুলনা করো। দেখো আমি তোমাদের কিন্তু বলছিলাম যে যোগ করতে গেলে বিয়োগ করতে গেলে আমরা কিন্তু যতক্ষণ না পর্যন্ত বেস সমান না হবে বা একই বেস যদি না হয় আমরা কিন্তু যোগ বা বিয়োগ করতে পারবো না। এখন তোমাকে দুইটা নাম্বার পদ্ধতিতে দুইটা নাম্বার দেওয়া হয়েছে সংখ্যা পদ্ধতিতে, কোনো সমস্যা নেই, তোমাকে বলছে কে বড় কে ছোট, তাহলে তোমার কাজটা কি, যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, তাহলে তুমি বেস যখন সমান হবে তুমি বড় ছোট বুঝতে পারবা। প্রথম কথা, যখন বলবে এইরকম যখন কন্ডিশন আসবে যে সোহেল এবং রোহানের মধ্যে কে বেশি মার্ক পেয়েছে, কে কম মার্ক পেয়েছে, কার মার্ক বেশি, কে বেশি মেধাবী, এইরকম যখন কথা আসবে তখন তোমাকে বুঝতে হবে যে দুইটা নাম্বারের মধ্যে কম্পেয়ার করতে বলছে। তাহলে দেখো ভাইয়া, এখানে সুহেলের নাম্বার আছে অক্টালে আর রোহানের নাম্বার আছে হেক্সাডেসিমেলে, তাহলে তুমি তো প্রাথমিক অবস্থায় দুইটা 2 নাম্বার সিস্টেম, তুমি কখনো কম্পেয়ার করতে পারবা না। কখন কম্পেয়ার করতে পারবা, যখন তুমি বেসটা সেম হবে, মানে যখন তুমি এইটাকে অক্টালে নিয়ে আসবা অথবা একটাকে হেক্সাডেসিমেলে নিয়ে আসবা, তখন তুমি বুঝতে পারবা কে বেশি মেধাবী বা কে বেশি মার্ক পাইছে। তাহলে আমরা কি করব, কোনটা সহজ হয়, আমরা অক্টালেও নিয়ে যাইতে পারি, হেক্সাডেসিমেলও নিয়ে যাইতে পারি, তাহলে আমরা হেক্সাডেসিমেলকে অক্টালে নিয়ে যাই। আচ্ছা, তাহলে এখানে লেখার ক্ষেত্রে কি লিখতে পারো, ঘ নাম্বার, সুহেলের মার্ক, আইসিটিতে মার্ক, এভাবে লিখতে পারো 1058, এটা সুহেল না রোহান, হ্যাঁ সুহেল, আর রোহানের মার্ক 4F16। প্রথমে আমরা রোহানের মার্ককে অক্টালে রূপান্তর করব, তার মানে 4F এই হেক্সাডেসিমেলকে আমরা অক্টালে রূপান্তর করব। তো এইটাও আমরা শিখছি কিভাবে করব, প্রথমে আমরা হেক্সাডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করব, দেন বাইনারিকে অক্টালে রূপান্তর করব, আমরা শিখছি কিন্তু। তাহলে 4F কে আমরা প্রথমে বাইনারিতে রূপান্তর করব, আর আমরা জানি হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের কোড, তাহলে 1248,
এইভাবে আমরা লিখবো বাইনারি বের করার জন্য। তাহলে 4 এর বাইনারি আমার 4 বিটে রূপান্তর করতে হবে। তাহলে 4 তো কারোর সাথে যোগ করার প্রয়োজন পড়তেছে না। তাহলে 4 এই শুধু 1 হবে, বাকিগুলোতে 0। তাহলে আমরা 4 কে কিভাবে লিখতে পারি? 0 1 0 0। f মানে 15, f এর ইকুইভ্যালেন্ট ভ্যালু হচ্ছে 15। তাহলে দেখো কি কি যোগ করলে 15 হয়? 8 4 12 আর 2 14 আর 15, মানে সবগুলোই যোগ করা প্রয়োজন পড়ছে। তার মানে f এর বাইনারি 1 1 1 1। তাহলে আমরা কিন্তু বাইনারি পেয়ে গেছি। তাহলে 1 0 0 4টা 1। দেখো আমরা কিন্তু হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করছি। এখন আমি কি করব? বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব। আমরা এটা জানি যে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে গেলে 3 বিট ধরে ধরে রূপান্তর করতে হয়, কারণ অক্টাল হচ্ছে 3 বিটের কোড। এই যে দেখো, ডান থেকে বামে 3 বিট, ডান থেকে বামে 3 বিট, ডান থেকে বামে এখানে 1 বিট রয়েছে, তার মানে সামনে দুইটা 0 দিবা। তাহলে এখন আমরা এই 111 এর ইকুইভ্যালেন্ট ভ্যালু কত? তাহলে 111 11 কার বাইনারি? 7 এর বাইনারি। 01 001 কার বাইনারি? 1 এর বাইনারি। 001 কার বাইনারি? 1 এর বাইনারি। তাহলে আমরা এক্স্যাক্টলি 4f এর আমরা ভ্যালু পাইছি 1178। এখন আসি আমরা এই সোহেল এবং রোহানের মার্ক কিন্তু পেয়ে গেছি, যে সোহেলের মার্ক অক্টালে আর রোহানের মার্কও পেয়ে গেছি অক্টালে। এখন কিন্তু এক্স্যাক্টলি আমরা দেখলেই বুঝতে পারতেছি কে মার্ক বেশি পাইছে। সোহেল পাইছে 105 বেজ 8 আর রোহান পাইছে 117 বেজ 8। তার মানে কে বেশি মার্ক পাইছে? রোহান বেশি মার্ক পেয়েছে। রোহান। তাহলে দেখো প্রশ্নগুলো খুবই ইজি, জাস্ট আমাদের বুঝতে হবে। তোমাদের বারবার বলতেছি বাসায় প্র্যাকটিস করো।